ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। দ্য লাগুন পার্ট 7, লাগুনের ওপরে এটা 7 নাম্বার ক্লাস। এর আগে আমরা লাগুনের ওপরে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত 6টা পার্টে লাগুন কভার করেছি। আশা করছি তোমরা সেই সমস্ত অংশের ভিডিওগুলি ক্রনোলজিক্যালি প্রথমে দেখেছো। যারা যারা সেই অংশের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই সেই অংশের ভিডিওগুলি ক্রনোলজিক্যালি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টের যে বিশ্লেষণটা এটা বুঝতে সুবিধা হবে। পাশাপাশি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলেটেড ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের ওপরে আলাদা আলাদাভাবে এক্সপ্লানেশন, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনারের ক্লাস তোমরা আমাদের বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সে পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক তোমরা চাইলে এই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের এই বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো, বা তোমরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। তার জন্য তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা প্রত্যেকটি ক্লাসের এই পিডিএফগুলি পেতে হলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের পার্টে আমরা এর আগের পার্টে মানে পার্ট 6-এ যতদূর কভার করেছিলাম তারপর থেকে লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করব। আশা করছি সবাই ভালোভাবে ফলো করবে। দেখো, এর আগের পার্টে আমরা দেখেছিলাম ডায়ামেলিন মানে আরশাদের যে প্রেমিকা, তার যে স্ত্রী, সে মারা গেছে এবং আরশাদ বিষণ্ণ হৃদয়ে এসে সেই হোয়াইট ম্যানের কাছে বসেছে এবং সেই হোয়াইট ম্যানকে সে যেন তার জীবনের ইতিহাসটা মানে তার জীবনের যে কাহিনী সেটা যেন সে বলতে শুরু করেছে এবং সেখানে একটা ডিপ থিঙ্কিং ছিল, নেচারের একটা ডেসক্রিপশন ছিল আমরা পেয়েছি। সেই নেচারটা থ্রু জোসেফ কনরাড আরশাদের মনে যা চলছে এবং হোয়াইট ম্যান যে গভীরভাবে কিছু একটা যেন প্রকৃতি সম্পর্কে ভাবছে, প্রকৃতির সেই ডেসক্রিপশন আমরা পেয়েছি। এরপরে কি হচ্ছে দেখো, আ প্লেইনটিভ মারমার রোজ ইন দ্য নাইট, আ মারমার স্যাডনিং অ্যান্ড স্টার্টলিং, as if the great solitudes of surrounding woods had tried to whisper into his ear the wisdom of their immense and lofty indifference. কি বলা হচ্ছে? আ প্লেন্টিভ। প্লেন্টিভ মানে হচ্ছে করুণ, বিষণ্ণ, ঠিক আছে? আর মারমার মানে মৃদু শব্দ বা ফিসফিসানি শব্দ আমরা জানি। তো বলা হচ্ছে আ প্লেন্টিভ মারমার রোজ ইন দ্য নাইট, রাইজের পাস্ট ফর্ম রোজ। তো বলা হচ্ছে ইন দ্য নাইট, রাতে, রাতের মধ্যে একটা করুণ মৃদু শব্দ ভেসে উঠল। মানে শুধু প্রকৃতিরই শব্দ নয়, এটা যেন আরশাদের মনের ভেতরের সেই দুঃখ, সেই অনুশোচনার একটা প্রতিফলন। রাতের অন্ধকারে একটা করুণ মর্মর বা ফিস ফিস বা মৃদু একটা শব্দ বা গুঞ্জন যেন ভেসে এলো। মারমার একটা গুঞ্জন বা একটা মৃদু শব্দ। স্যাডনিং অ্যান্ড স্টার্টলিং, দেখো স্যাডনিং অ্যান্ড স্টার্টলিং, স্টার্টলিং মানে চমকপ্রদ আমরা জানি, আর স্যাডনিং মানে দুঃখজনক, বেদনাদায়ক, যেটা মন খারাপ করে দেয়। তো বলা হচ্ছে এমন একটা শব্দ এটা যেটা দুঃখজনক, যেটা চমকপ্রদ। কোন শব্দটা? এই যে প্লেন্টিভ মারমার, সেটাই বলা হচ্ছে। সেই যে বিষণ্ণ, সেই যে করুণ, সেই যে মৃদু শব্দটা, সেটাই কি? সেটাই স্যাডনিং, বেদনাদায়ক, আবার সেটা স্টার্টলিং, চমকপ্রদ, চমকে দিয়েছে যেন। অ্যাজ ইফ দ্য গ্রেট সলিটিউডস অফ সারাউন্ডিংস উডস হ্যাড ট্রাইড টু উইসপার into his ear the wisdom of their immense and lofty indifference. Solitudes মানে নির্জনতা, লফটি আমরা জানি উচ্চ, মহান যেটাকে বলা হয়, আর ইনডিফারেন্স মানে উদাসীনতা, ইমেন্স মানে বিশাল বা অসীম যেটা। তো বলা হচ্ছে মনে হচ্ছিল যেন চারপাশের অরণ্যের সেই বিশাল নির্জনতা তার কানে তাদের অসীম এবং উচ্চতর উদাসীনতার সেই জ্ঞানটা ফিস ফিস করে দেওয়ার যেন চেষ্টা করছে। মানে এই যে দুঃখজনক এবং চমকপ্রদ এই যে শব্দ, সেটা যেন চারপাশের বিশাল নির্জন বন তার কানে কিছু জ্ঞান ফিসফিস করে বলছে। মানে প্রকৃতিও যেন মানুষের দুঃখে এখানে সম্পূর্ণ উদাসীন। এই যে বলা হচ্ছে অ্যাজ ইফ দ্য গ্রেট সলিটিউডস, যেন সেই গ্রেট, সেই যে বিশাল নির্জনতা, সলিটিউড অফ সারাউন্ডিংস, আশেপাশের বা চারপাশের উডস, ওই জঙ্গলের, চারপাশের জঙ্গলের ওই যে বিশাল নির্জনতা, হ্যাড ট্রায়েড, চেষ্টা করছিল, টু উইসপার, ফিসফিস করে বলতে কিছু, ইনটু হিজ ইয়ার, তার কানে, দ্য উইজডম, সেই জ্ঞান, অফ দেয়ার ইমেন্স, তাদের সেই ইমেন্স, ইমেন্স মানে বিশাল বা অসীম, অ্যান্ড লফটি, উচ্চ বা মহান, ইনডিফারেন্স, উদাসীনতা।
সেই চারপাশের অরণ্যের সেই বিশাল নির্জনতাটা যেন তার কানে তাদের সেই অসীম এবং উচ্চতর উদাসীনতার জ্ঞানটা ফিসফিস করে দেওয়ার চেষ্টা করছে। মানে প্রকৃতি এখানে মানুষের দুঃখের প্রতি উদাসীন। অরণ্যের এই নীরবতা আর শব্দগুলো আরশাদের যেন ব্যক্তিগত কষ্টের সাথে একটা বৈপরীত্য এনে দিয়েছে। সাউন্ডস হেজিটেটিং অ্যান্ড ভগ ফ্লোটেড ইন দ্য এয়ার রাউন্ড হিম, শেপড দেমসেলভস slowly into words, and at last flowed on gently in a murmuring stream of soft monotonous sentences. Hesitating মানে দ্বিধাগ্রস্ত, ভগ মানে অস্পষ্ট। তাহলে তার চারপাশের বাতাস দ্বিধাগ্রস্ত। এই যে সাউন্ডস হেজিটেটিং অ্যান্ড ভগ ফ্লোটেড ইন দ্য এয়ার রাউন্ড হিম, তার চারপাশের বাতাস দ্বিধাগ্রস্ত এবং অস্পষ্ট। সেই বাতাসে যেন অস্পষ্ট শব্দ ভেসে বেড়াচ্ছিল। সেভড দেমসেলভস স্লোলি ইনটু ওয়ার্ডস, যেটা ধীরে ধীরে কথা বা শব্দের রূপ নিল। এই যে সেভড দেমসেলভস, যেগুলো কিসের রূপ নিল, নিজেদেরকে কিসের রূপ দিল, ইনটু ওয়ার্ডস, শব্দের রূপ দিল। তাহলে তার চারপাশের বাতাসে কিছু অস্পষ্ট এবং দ্বিধাগ্রস্ত যেন শব্দ ভেসে বেড়াচ্ছিল, যেগুলো ধীরে ধীরে যেন কথার রূপ নিল, মানে কথ্য যে শব্দ সেগুলোর রূপ নিল। মানে প্রথমে সাউন্ড বলা হয়েছে, দেখো সেই শব্দটা বাতাসে ভাসছিল, যেটা পরবর্তীকালে নিজেরা ওয়ার্ড এই শব্দের রূপ নিল, মানে কথার যে ওয়ার্ড। অ্যান্ড অ্যাট লাস্ট ফ্লোড অন জেন্টলি ইন আ মারমারিং স্ট্রিম অফ সফট অ্যান্ড মোনোটোনাস সেন্টেন্সেস, এবং অবশেষে নরম এবং সেই একঘেয়ে বাক্যের একটা মৃদু প্রবাহে সেগুলো যেন বইতে লাগলো। এই যে অ্যাট লাস্ট, শেষমেশ, ফ্লোড অন জেন্টলি, প্রবাহিত বা বইতে লাগলো, ইন আ মারমারিং স্ট্রিম, মারমারিং স্ট্রিম মৃদু প্রবাহে, স্ট্রিম মানে প্রবাহ, অফ সফট নরম, অ্যান্ড মোনোটোনাস একঘেয়ে, সেন্টেন্সেস বাক্যের মতো। তাহলে সেই যে বাতাস, চারপাশের বাতাস যেন দ্বিধাগ্রস্ত, সেগুলো অস্পষ্ট সাউন্ড আকারে ভেসে বেড়াচ্ছিল, যেটা ধীরে ধীরে তাদেরকে, মানে সেই যে সাউন্ডগুলো নিজেদেরকে রূপ দিল শব্দের, ওয়ার্ডের, এবং শেষমেশ সেগুলো একটা নরম এবং একটা একঘেয়ে সেন্টেন্স আকারে যেন মৃদু প্রবাহে বইতে লাগলো। তাহলে দেখো, প্রথমে সাউন্ড ফর্ম হলো, সাউন্ড থেকে দেখো ওয়ার্ড এলো, ওয়ার্ড থেকে সেন্টেন্স ফর্ম হলো। প্রকৃতির রহস্যগুলো কত সুন্দরভাবে এখানে চিত্রিত করেছেন, মানে ফুল ইমেজারি এখানে দেখো। এগুলো ভাবতে গিয়ে আমাদের চোখের সামনে যেন একদমই সেই লাগুন, সেই আরশাদের কুটির, আরশাদ এবং হোয়াইটম্যানের বসে থাকা সেই সময় চারপাশের পরিবেশ যে নিস্তব্ধ নির্জন, সেই পরিবেশের একদমই যেন জীবন্ত একটা চিত্র আমাদের চোখের সামনে উপস্থিত। এটা পড়তে গিয়ে আমরা বুঝতে পারছি। হি স্টায়ার্ড লাইক আ ম্যান ওয়েকিং আপ অ্যান্ড চেঞ্জড হিজ পজিশন স্লাইটলি। দেখো, হি স্টায়ার্ড মানে নড়ে চড়ে বসলো একটু, সে ঘুম থেকে জেগে উঠলো এবং নড়ে চড়ে বসলো। এই যে স্টার্ট লাইক আ ম্যান ওয়েকিং আপ অ্যান্ড চেঞ্জ হিজ পজিশন স্লাইটলি, কারণ এই ডেসক্রিপশনের দ্বারা আমরা কি বুঝতে পারছি যে আরশাদ কথা বলা শুরু করার আগে তার মনের সেই ভাবগুলোকে যেন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, যে কিভাবে সে পরপর সুন্দরভাবে সাউন্ড থেকে, শব্দ শব্দ থেকে বাক্য বানিয়ে তার সেই অতীত জীবনের কথাটা বলবে। তাও তার সেই যে কথাগুলো অত্যন্ত ধীর এবং বিষণ্ণ, সেটারই যেন এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, তাই না? তো কি বলা হচ্ছে, হি স্টার্ড লাইক এ ম্যান ওয়েকিং আপ অ্যান্ড চেঞ্জ হিজ পজিশন স্লাইটলি। স্টার্ট নড়ে ওঠা, তো সে জেগে ওঠা মানুষের মতো নড়ে চড়ে বসলো। মানে এতক্ষণ দেখো সে এমন ভাবে বসেছিল, নড়ছিল না, চড়ছিল না। এখন যেহেতু নড়ছে তাই বলছে জেগে ওঠা মানুষ। এতক্ষণ যেন তাকে ঘুমন্ত মনে হচ্ছিল। তো বলা হচ্ছে যে সে জেগে ওঠা মানুষের মতো নড়ে চড়ে বসলো এবং তার সেই অবস্থানটা কিছুটা পরিবর্তন করলো। এই যে স্লাইটলি বলা হয়েছে, পজিশন স্লাইটলি চেঞ্জ করলো, যেখানে বসেছিল কিছুটা চেঞ্জ করলো নড়ে চড়ে বসে। Arshad, motionless and shadowy, sitting with bowed head under the stars, was speaking in a low and dreamy tone. দেখো, এবারে আরশাদ কি করলো, সে তার সেই যে নিথর এবং তার সেই ছায়াময় মূর্তির মতো সেই যে স্টার্স মানে নক্ষত্রপুঞ্জের নিচে মাথা নিচু করে বসেছিল, সে তার সেই যেন ড্রিমি মানে সেই স্বপ্নময়, এবং লো, লো মানে কি নিম্ন, সে নিম্ন এবং তার সেই যেন ড্রিমি একটা স্বরে কথা বলছিল। আরশাদ তার সেই মানসিক যন্ত্রণা এবং অতীতের স্মৃতিতে যে আচ্ছন্ন হয়ে কথা বলতে শুরু করলো, সেটাই এখানে বোঝানো
হয়েছে যে সে তার মাথাটা নিচু করে নিল, তার সেই নিথর এবং ছায়াময় মূর্তির মতো আকাশ বা নক্ষত্রপুঞ্জের নিচে মাথা নিচু করে সে বসেছিল এবং তার সেই লো এবং ড্রিমি স্বরে সে কথা বলছিল। তার সেই মানসিক যন্ত্রণাটা অতীতের স্মৃতিতে আচ্ছন্ন হয়ে যেন সে কথা বলতে শুরু করলো, সেটাই বোঝানো হয়েছে। কি বলা হচ্ছে দেখো, আরশাদের কোট কিন্তু, মানে আরশাদ যেটা বলেছে, ফর হোয়ার ক্যান উই লে ডাউন দ্য হেভিনেস অফ আওয়ার ট্রাবল বাট ইন আ ফ্রেন্ডস হার্ট আ ম্যান মাস্ট স্পিক অফ ওয়ার অ্যান্ড অফ লাভ। দেখো কি বলছে, ফর হোয়ার, কারণ বন্ধুর হৃদয় ছাড়া আর কোথায় আমরা আমাদের বিপদের ভার নামিয়ে রাখতে পারি। ফর হোয়ার উই ক্যান, মানে ক্যান উই, ফর হোয়ার ক্যান উই লে ডাউন, আমরা নামিয়ে রাখতে পারি দ্য হেভিনেস, ভার, অফ আওয়ার ট্রাবল, আমাদের বিপদের বা আমাদের সমস্যার, বাট ইন আ ফ্রেন্ডস হার্ট, একটা বন্ধুর হৃদয় ছাড়া, মানে একটা বন্ধুর হৃদয় ছাড়া আমাদের মনের ভার বা বিপদের কথা বা ভার আমরা কোথায় আর নামিয়ে রাখতে পারি? বন্ধুর কাছেই তো খুলে বলতে পারি আমরা, তবেই তো আমাদের মনের ভার লাঘব হয়, তাই না? মানে আরশাদ তার বন্ধুর প্রতি, সেই টুয়ান বা হোয়াইট ম্যান বা সাদা চামড়ার মানুষ বা শ্বেতাঙ্গ ব্যক্তি, তার প্রতি তার সেই অগাধ বিশ্বাসটা এখানে ব্যক্ত করছে যে একজন বন্ধুই তো একজন বন্ধুকে নিজের বিপদ, নিজের সেই খারাপ লাগা, মানসিক কষ্ট, সেই যন্ত্রণা, ভার ইত্যাদি বলে সে হালকা হতে পারে। আ ম্যান মাস্ট স্পিক অফ ওয়ার অ্যান্ড অফ লাভ, একজন মানুষকে অবশ্যই যুদ্ধ এবং প্রেম নিয়ে কথা বলতে হয়। ইউ টু আর নো হোয়াট ওয়ার ইজ অ্যান্ড ইউ হ্যাভ সিন মি ইন টাইম অফ ডেঞ্জার সিক ডেথ অ্যাজ আদার মেন সিক লাইফ। তুমি টুয়ান, তুমি বা আপনি যাই বলো না কেন, তুমি জানো যুদ্ধ, এবং তুমি আমাকে বিপদের সময় দেখেছো, যেভাবে অন্য মানুষ জীবন খোঁজে সেভাবে মৃত্যু খুঁজতে তুমি আমাকে দেখেছো। মানে বিপদের সময়টা তুমি আমাকে দেখেছো। মানুষ তো জীবনের জন্য বাঁচে, মানুষ জীবনকে আঁকড়ে ধরে, আমি যেন মৃত্যু খুঁজতে বেরিয়েছিলাম, তুমি তো আমাকে দেখেছো বিপদের সময়। আর রাইটিং মে বি লস্ট, আর লাই মে বি রিটেন, বাট হোয়াট দ্য আই হ্যাজ সিন ইজ ট্রুথ অ্যান্ড রিমেইনস ইন দ্য মাইন্ড। খুব সুন্দর একটা লেখা দেখো। তো এক্ষেত্রে আমরা কি দেখছি যে আরশাদ তার বীরত্ব এবং অতীতের সংগ্রামের কথাটা মনে করিয়ে দিচ্ছে টুয়ান বা হোয়াইট ম্যানকে, যে তুমি তো আমাকে বিপদের সময় দেখেছো, তুমি তো জানো যুদ্ধ কি, আমাকে দেখেছো তো যেভাবে অন্য মানুষরা জীবন খোঁজে, আমি যেন মৃত্যু খুঁজেছি, মানে আমি যেন সেই বীর যে মৃত্যুকে সামনে থেকে চ্যালেঞ্জ করে ফিরে এসেছে, আমি মৃত্যুকে ভয় পাই না, সেই সংগ্রামটা যেন মনে করিয়ে দিচ্ছে। এবং পরের লেখাতে আমরা কি দেখলাম, যে একটা লেখা হারিয়ে যেতে পারে, একটা মিথ্যে কথা লেখা হতে পারে, কিন্তু চোখ যেটা সবসময় দেখেছে সেটা তো সবসময় সত্য, তাই না? মানে সে বলতে চাইছে, আরশাদ হোয়াইটম্যানকে বলতে চাইছে যে মানুষের নিজের যে অভিজ্ঞতা সেটাই সব থেকে পরম সত্য। এটা কোনো লিখিত কথা নয়, মানে কোথাও লেখা নেই, মানে এটাই পরম সত্য। কারণ যে কোনো লেখাও হারিয়ে যেতে পারে, মানুষ মিথ্যে কথাও লিখে দিতে পারে ইতিহাসে, সেটাই আমরা পড়তে পারি, কিন্তু মানুষ নিজে যেটা নিজের চোখে দেখেছেন, যেটা অবজার্ভ করেছে, সেটাই হচ্ছে সব থেকে বড় সত্য, পরম সত্য, সেটাই বলছে। মানে নিজের অভিজ্ঞতাই পরম সত্য। সে অতীতে যে অভিজ্ঞতা লাভ করেছে সেটা তো সত্য, সেটা থেকে পালিয়ে যাওয়ার উপায় নেই। কি অভিজ্ঞতা লাভ করেছে সেটাই সে পরপর কিন্তু এখানে ব্যক্ত করবে, সেটাই আমরা সেই গল্পের আকারে তার মুখ থেকে শুনি। দেখো কি বলছে, আই রিমেম্বার সেড দ্য হোয়াইট ম্যান কোয়াইট, আরশাদ ওয়েন্ট অন উইথ মর্নফুল কম্পোজার। আমার মনে আছে, সেই হোয়াইট ম্যান বলল, শ্বেতাঙ্গ লোকটি বলল, টুয়ান বলল, শান্তভাবে বলল, দেখো কোয়াইটলি মানে শান্তভাবে বলল যে হ্যাঁ আমার মনে আছে। তো এখানে আরশাদ ওয়েন্ট অন উইথ মর্নফুল কম্পোজার, আরশাদ এক ধরনের বিষণ্ণ প্রশান্তির সাথে কথাটা বলা শুরু করলো। মর্নফুল কম্পোজার, কিছু কম্পোজ করছে, কিছু কথা বলা শুরু করছে, মর্নফুল বিষণ্ণভাবে, ওয়েন্ট অন চালিয়ে গিয়েছিল, মানে সে কথা বলাটা কন্টিনিউ চালিয়ে গিয়েছিল বিষণ্ণ হৃদয়ে, ঠিক আছে? তো টুয়ান আরশাদের অতীত বীরত্বের কথা স্বীকার করলো যে হ্যাঁ আমার মনে আছে, হ্যাঁ আমি যুদ্ধ দেখেছি, হ্যাঁ তোমাকে আমি বিপদের সম্মুখে দেখেছি, তুমি ভয় পাও না, জীবন আঁকড়ে ধরে বাকি মানুষের মতো যে তুমি পড়েছিলে ভীতু হয়ে তা নয়, তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলে, হ্যাঁ আমি দেখেছি, এটাই সে স্বীকার করলো। এবং তারপরে আরশাদ যখন শুনলো যে সে বলল হ্যাঁ আমার মনে আছে সব কিছু, মানে হোয়াইট ম্যান যখন বলল, স্বীকার করলো হ্যাঁ মনে আছে, আরশাদ খুব শান্তভাবে, অত্যন্ত দুঃখী মনে নিজের সেই কথাটাকে চালিয়ে গেল। কি বলা শুরু করলো দেখো, দেয়ার ফোর আই শ্যাল স্পিক ইউ টু ইউ অফ লাভ। দেখো তাই আমি তোমার কাছে ভালোবাসার কথা আজ বলবো, তুমি তো বলছো মনে আছে, তো তোমার কাছে আমি ভালোবাসার কথা বলবো। কেন? কারণ ওই যে বলেছিল যে একজন বন্ধুর কাছেই তো একজন বন্ধু তার মনের সেই দুঃখ, মনের সেই ভার লাঘব করতে পারে, তাই আজ আমি তোমার কাছে বলবো। কারণ
আমি তোমাকে বন্ধু মনে করি, এটাই সে বলছে। স্পিক ইন দ্য নাইট, রাতের বেলা কথা বলবো। স্পিক বিফোর বোথ নাইট অ্যান্ড লাভ আর গন, অ্যান্ড দ্য আই অফ ডে looks upon my sorrow and my shame, upon my blackened face, upon my burnt of heart. দেখো, রাত এবং ভালোবাসা উভয়ই শেষ হয়ে যাওয়ার আগেই আমি তোমাকে বলবো, যাতে দিনের আলো, এই যে আই অফ ডে মানে কি? সূর্য, ঠিক আছে? আই অফ ডে লুকস আপন, দিনের আলো আমার দুঃখ এবং আমার সেই লজ্জা, আমার সেই যে কলঙ্কিত মুখ এবং আমার সেই বার্ন্ট মানে দগ্ধ হৃদয়ের দিকে তাকাতে না পারে। তো আমি তোমাকে বলবো, মানে আরশাদ তার প্রেমের কাহিনী এমনভাবে বলতে চায় যাতে দিনের আলো তার লজ্জাটাকে প্রকাশ না করতে পারে। কারণ দিনের আলোতে বললে সে যে লজ্জা পেয়েছে, তার মুখের সেই লজ্জা প্রকাশ পেয়ে যাবে, তাই সে রাতে বলতে চাইছে। সে তার সেই অপরাধ বোধের কারণে নিজেকে কলঙ্কিত মনে করছে। কোন অপরাধ বোধ? যেটা সে অতীতে কিছু ঘটিয়েছিল, যেটা সে বলতে যাচ্ছে যে কি অপরাধ বোধটা তার রয়েছে। আর সাই আবারও একটা দীর্ঘশ্বাস, মানে একটা ছোট আর ক্ষীণ দীর্ঘশ্বাস, ঠিক আছে? And faint marked an imperceptible pause, and then his words flowed on without a stir, without a gesture. ছোট্ট একটা ক্ষীণ দীর্ঘশ্বাস, প্রায় একটা সবার অলক্ষ্যে একটা যেন বিরতি তৈরি করলো, এবং তারপরেই সে বিরতিটা নিয়েই যেন কথাগুলো আর না দাঁড়িয়ে, মানে নাড়াচাড়া বা অঙ্গভঙ্গি ছাড়াই বলে চললো। মানে শুরু করার আগে একটা ছোট্ট যেন ক্ষীণ এবং দীর্ঘশ্বাস সে নিয়ে নিল, যেটা প্রায় সবার অলক্ষিত একটা বিরতি, এবং সেটার পরে যেভাবে সে শুরু করলো, আর দাঁড়ালো না, আর নড়াচড়া নয়, আর অঙ্গভঙ্গি নয়, সে বলেই চললো। আফটার দ্য টাইম অফ ট্রাবল অ্যান্ড ওয়ার ওয়াজ ওভার, অ্যান্ড ইউ ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম মাই কান্ট্রি ইন দ্য পারসুইট অফ ইয়োর ডিজায়ার, হুইচ উই মেন অফ দ্য আইল্যান্ড ক্যানট আন্ডারস্ট্যান্ড, আই অ্যান্ড মাই ব্রাদার বিকেম again as we had been before the sword bearer of the root. দেখো, এবারে সে কি বলতে শুরু করলো, যে যখন সেই সংকট এবং যুদ্ধের সময়টা শেষ হলো, ঠিক আছে, তো যখন তুমি তোমার ইচ্ছে পূরণের উদ্দেশ্যে আমার দেশ ছেড়ে চলে গেলে, মানে আমরা এই দ্বীপের মানুষেরা তো সেটা বুঝতে পারি না যে তোমাদের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে তোমরা চলে গেলে আমাদের এই দ্বীপ ছেড়ে, তখন আমি এবং আমার ভাই কি করলাম? আমরা সেই যে রুলার, আমাদের যে রুলার শাসক, তার যে সোর্ড বিয়ারার, সেই কাজে আবারও নিযুক্ত হয়ে পড়লাম। সেটাই করতে থাকলাম আমরা, মানে আমি আর আমার ভাই আরশাদ। তার এবং তার ভাইয়ের সেই পরবর্তী পরিস্থিতিটা যখন টুয়ান চলে গিয়েছিল যুদ্ধের পরে, সেটা বর্ণনা করছে। মানে এই যে ওয়ার বলা হচ্ছে, এই যে যুদ্ধ, এটা সরাসরি কোনো বড় ঐতিহাসিক যুদ্ধ নয়, কিন্তু মানে বিশ্বযুদ্ধ এমন কিছু নয়। এটা তাদের নিজেদের সেই দেশের যে অভ্যন্তরীণ সংঘর্ষ, তাদের নিজেদের সেই গোত্রের মধ্যে যে লড়াই, সেটাকে বলছে। কারণ মালয় দ্বীপপুঞ্জের পটভূমিতে এটা লেখা, তো সেখানে আরশাদ এবং তার ভাই স্থানীয় একজন শাসক ছিল বা রাজা ছিল, তার অধীনে যোদ্ধা হিসেবে কাজ করত, সোর্ড বিয়ারার, তাদের সেই তরোয়ার বহন করত। তো তারা একটা বিদ্রোহ বা ক্ষমতার লড়াইতে এখানে অংশ নিয়েছিল, তাদের সেই ট্রাইবাল একটা ওয়ারফেয়ারে অংশ নিয়েছিল। সেই ওয়ারফেয়ারের কথা বলা হচ্ছে, মানে সেই যে অভ্যন্তরীণ, সেই যে অস্থিতিশীল সময়ের সেই যে সমাপ্তি, সেটাকেই ওয়ার এন্ড বলে এখানে বোঝানো হচ্ছে। কারণ আরশাদ এবং তার ভাই অত্যন্ত দক্ষ ছিল, সাহসী যোদ্ধা ছিল। তো তারা শুধু যে লড়াই করতো সেটা নয়, সেই সময়ে, সেই অস্থিতিশীল সময়ে আরশাদ একটা রাজকীয় পরিবারের মেয়ে ডায়ামেলিনকেও কিন্তু ভালোবাসতো এবং তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে, পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তো সেই যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় বা সেই যে গোলযোগের সময়, সেই দিনগুলোতেই এই হোয়াইট ম্যান বা টুয়ান বা শ্বেতাঙ্গ ব্যক্তির সাথে আরশাদের পরিচয় হয়, এবং আরশাদ সেই লড়াইয়ের সময় টুয়ানের পাশে থেকে লড়াই করেছিল। তো সেই যুদ্ধের সময় বা গোলযোগের দিনগুলোতে এই যে হোয়াইট ম্যান, এই হোয়াইট ম্যানের সাথে আরশাদের পরিচয় হয়। আরশাদ সেই লড়াইয়ের সময় এই হোয়াইট ম্যানের পাশে থেকে লড়াই করেছিল, টুয়ানের প্রাণ বাঁচিয়েছিল। তাই টুয়ান যখন বলে যায় রিমেম্বার, তখন সে আরশাদের সেই বীরত্বের দিনগুলোর কথাই যেন মনে করিয়ে দিচ্ছে, এখানে আমরা বুঝতে পারছি। তো এক্ষেত্রে
আরশাদ বলছে যে সেই যুদ্ধের দিনগুলো যখন শেষ হলো এবং তুমি তোমার উদ্দেশ্য পূরণের জন্য যখন চলে গেলে, আমরা জানি না এই দ্বীপপুঞ্জের মানুষেরা যে তোমাদের উদ্দেশ্য কি, চলে গেলে, তখন আমি এবং আমার ভাই কিন্তু সেই রুলারের শোট বিয়ারের কাজ করতাম। ইউ নো, উই ওয়্যার মেন অফ ফ্যামিলি বিলঙ্গিং টু আ রুলিং রেস অ্যান্ড মোর ফিট দেন এনি টু ক্যারি অন আওয়ার রাইট শোল্ডার দ্য এমব্লেম অফ পাওয়ার। দেখো কি বলছে, যে আমরা তো আবারও আগের মতো সেই আমরা শাসকের তরবারি বাহক হলাম, তাই না? তো তুমি জানো আমরা সেই সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলাম, একটা শাসক জাতির অন্তর্ভুক্ত ছিলাম আমরা, এবং আমাদের ডান কাঁধে ক্ষমতার প্রতীক বহন করার জন্য আমরা সবার চেয়ে বেশি উপযুক্ত ছিলাম। মানে আরশাদ তার এবং তার ভাইয়ের সেই যে মানে সোশ্যাল যে স্টেটাস বা মর্যাদা এবং যোদ্ধা হিসেবে তাদের যে ঐতিহ্য সেটার কথা বলছে, যে তারা কোনো সাধারণ মানুষের মতো ছিল না, বরং সেই যে রুলার বা রাজা তাদের সেই এলাকার সেই শাসকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, অত্যন্ত বিশ্বস্ত যোদ্ধা ছিল তারা। অ্যান্ড ইন দ্য টাইম অফ প্রসপেরিটি দেখো, এবং সেই সমৃদ্ধির সময় সিড এন্ড ড্রিং শোড আস favor as we in time of sorrow had showed to him the faithfulness of our courage। এবং সমৃদ্ধির সময় সিড এন্ড ড্রিং সম্ভবত সেই যে স্থান, সেই স্থানীয় শাসক বা নেতা যেখানে আরশাদ থাকে, তো বলা হচ্ছে সেই সমৃদ্ধির সময় সিড এন্ড ড্রিং তাদের যে নেতা আমাদের প্রতি সদয় ছিলেন, এবং আমরা ঠিক যেভাবে বিপদের সময় তার প্রতি আমাদের সাহসের সেই বিশ্বস্ততা দেখিয়েছিলাম, ঠিক সেভাবেই তিনিও সমৃদ্ধির সময় আমাদের প্রতি সদয় ছিলেন। মানে আরশাদ বোঝাতে চাইছে যে তারা শাসকের প্রতি অনুগত্য ছিল এবং বিনিময়ে শাসকও কিন্তু তাদের সম্মান এবং সুযোগ সুবিধা সমস্তটাই দিত। তারপরে দেখো, ইট ওয়াজ আ টাইম অফ পিস, এটা ছিল শান্তির সময়, আ টাইম অফ ডিয়ার হান্টস অ্যান্ড কক ফাইটস, এবং হরিণ শিকার এবং মোরগ লড়াইয়ের সময় ছিল এটা, of idle talks, of foolish squabbles between men whose bellies are full and weapon are rusty। এবং এটা ছিল অলস আলাপ এবং সেই সব মানুষদের মধ্যে বোকা বোকা ঝগড়ার সময়, যাদের পেট ভরা আর যাদের অস্ত্রগুলো মরিচা ধরে গেছে, মানে তারা ভরপেট খেয়ে দিব্যি গল্প গুজব করতো, আনন্দে দিন কাটাতো। সেই সময় আর কোনো যুদ্ধ ছিল না, তাই অস্ত্রগুলোতে যেন মরচে পড়ে গেছে সেটা বলছে। মানে যুদ্ধের পর যখন দেশে শান্তি ফিরে এলো তখন তো জীবন খুব সহজ হয়ে গিয়েছিল, মানুষের কোনো অভাব ছিল না, তাই তারা শিকার এবং এই ছোটখাটো ঝগড়া বিবাদে সময় কাটাতো। যুদ্ধের প্রয়োজন না থাকায় অস্ত্রগুলো অব্যবহৃত ছিল, তাই মরচে পড়ে গিয়েছিল। বাট দ্য শোয়ার ওয়াচ দ্য ইয়াং রাইস শুডস গ্রো আপ without fear, and the traders came and went, departed lean and returned fat into the river of peace। কিন্তু চাষিরা ভয়হীনভাবে কচি সেই ধানের চারাগুলো বড় হতে দেখতো, আর বণিকরা মানে সেই যে যারা পাড়ি দিত দূর দেশে ট্রেডার্স, তারা আসতো এবং যেত। এই যে ডিপার্টেড লিন, যখন ডিপার্ট মানে কোনো জায়গা ত্যাগ করা, যখন তারা আসতো তখন কৃষকায়, অ্যান্ড রিটার্ন ফ্যাট, এবং ফিরে যখন যেত একদমই স্থূলকায়, একদম মোটা সোটা, ইনটু দ্য রিভার অফ পিস, এই শান্তির নদীতে। মানে সেই যে ট্রেডার্সরা, সেই বণিকরা যারা একদমই রোগা হয়ে আসতো এবং শান্তির নদীতে যেন মোটা সোটা হয়ে ফিরতো, এতটাই শান্তি ছিল যুদ্ধের পরে এই দেশে। দে ব্রট নিউজ টু, ব্রট লাইজ অ্যান্ড ট্রুথ মিক্সড টুগেদার, সো দ্যাট নো ম্যান নিউ when to rejoice and when to be sorry। তারা সেই বণিকরা বা সেই ট্রেডাররা খবর নিয়ে আসতো, সত্যি এবং মিথ্যা দুটোই মেশানো থাকতো সেই খবরে, মানে সত্যি মিথ্যা মিশানো খবর আনতো, যাতে কোনো মানুষই আর বুঝতে পারতো না কখন আনন্দ করতে হবে আর কখনই বা দুঃখ করতে হবে। উই হার্ড ফ্রম দেম অ্যাবাউট ইউ অলসো। তো বাইরের জগৎ থেকে আসা এই যে খবরগুলো সবসময় তো পরিষ্কার ছিল না, মানুষের মনে যে বিভ্রান্তি তৈরি হতো খবরগুলো নিয়ে, সেটাই বলছে আরশাদ। তো আমরা তাদের কাছ থেকে তোমার খবরও আমরা শুনেছিলাম। দে হ্যাড সিন ইউ হেয়ার অ্যান্ড হ্যাড সিন ইউ দেয়ার, তারা তোমাকে এখানে সেখানে কিন্তু দেখেছিল, তারা এসে বলেছিল। অ্যান্ড আই ওয়াজ গ্ল্যাড টু হিয়ার, ফর আই রিমেম্বার্ড দ্য স্টারিং টাইমস, আই অলওয়েজ রিমেম্বার্ড ইউ টু ওয়ান, till the time came when my eyes could see nothing in the past, because they had looked upon the one who is dying there in the house। দেখো, আমি
সেগুলো শুনে, মানে তারা তোমার সম্পর্কে যে খবর আনতো সেগুলো শুনে আমি খুশি হয়েছিলাম, কারণ আমি সেই যে কঠিন সময়, সেই যে স্ট্রায়ারিং টাইম পিরিয়ড, উত্তেজনাপূর্ণ সময়ের কথা মনে রেখেছিলাম। আর আমি তোমাকে সব সময়ই মনে রাখতাম টুয়ান, যতক্ষণ না সেই সময় এলো যখন আমার চোখ আর কিছু দেখতে পাচ্ছিল না। মানে একটা সময় পর্যন্ত তোমাকে আমার সব সময় মনে ছিল, আমার তোমার কথা মনে পড়তো, আমি তোমাকে ভুলতেই পারিনি। কিন্তু একটা সময় এলো যখন আমার চোখ একটা জিনিস ছাড়ার কিছুই দেখতে পাচ্ছিল না। সেই সময়ের আগে পর্যন্ত তোমাকে আমার মনে ছিল, যতক্ষণ না সেই সময় এলো যখন আমার চোখ আর কিছুই দেখতে পাচ্ছিল না, মানে নিশ্চয়ই একটা কোথাও ফিক্সড হয়ে গিয়েছিল চোখ কোনো একটা নির্দিষ্ট কাজে, সেটাই বলছে। মানে আরশাদ টুয়ানের প্রতি তার সম্মান, তার বন্ধুত্বের কথা বলছে, এবং সেই শান্তির সময়ের কথা বলছে তাকে, যেখানে তাদের সেই একসাথে কাটানো যুদ্ধের দিনগুলো সে ভুলতে পারেনি। এবং সঙ্গে এটাও মেনশন করে দিচ্ছে, তোমাকে আমার ভালোভাবেই মনে ছিল, তোমাকে আমি মনে রেখেছিলাম, তোমাকে আমি সব সময় মনে করতাম, যতক্ষণ না সেই সময়টা এলো। কোন সময়টা? যে সময়টায় আমার চোখ একজনকে ছাড়ার কিছু দেখতে পেল না। হি স্টপ টু এক্সপ্লেইন ইন অ্যান ইন্টেন্স হুইসপার। আরশাদ স্টপড মানে চুপ করে গেল, মানে থামলো। ইন অ্যান ইন্টেন্স হুইসপার, তীব্র হুইসপার, ফিসফিসানি স্বরে চিৎকার করে উঠল, ও মারা ভাইয়া, ও কালামিটি। দেন ওয়েন্ট অন স্পিকিং আ লিটল লাউডার। তাহলে সে একটু থেমে গেল, তীব্র একটা ফিসফিসানির স্বরে যেন চিৎকার করে উঠে বলল সে, ও মারা ভাইয়া, ও কি দুর্যোগ। কালামিটি মানে দুর্যোগ, ঠিক আছে, ন্যাচারাল ডিজাস্টার। একটু জোরে সে বলতে শুরু করলো এটা। মানে আরশাদ তার বর্তমান যে যন্ত্রণায় অস্থির হয়ে আছে, অস্থির হয়ে একটা তার যে স্থানীয় একটা শোকসূচক একটা ওয়ার্ড বলে ফেললো, এখানে সে উচ্চারণ করলো। সে আসন্ন কোনো বিপদ বা ধ্বংসের কথা, কালামিটি মানে ডিজাস্টার, ঠিক আছে, তো আসন্ন কোনো মহাবিপদ বা ধ্বংস এখানে সে আশঙ্কা করে বলেনি। তার যে মনের যন্ত্রণা, সেই অস্থিরতা, এটাই একটা শোক হিসেবে সে যেন চিৎকার করে বলে উঠল, ঠিক আছে, যে ও মারা ভাইয়া, ও কালামিটি। মানে নিশ্চয়ই এমন কোনো ঘটনা সে বলতে যাচ্ছে, যেই ঘটনাটা খুবই একটা খারাপ, জীবনের একটা খুবই কঠিন সময় ছিল, একটা খুব বড় বিপদ সেই সময় তার কাছে উপস্থিত হয়েছিল, যেই বিপদটা আজ পর্যন্ত সেই যন্ত্রণাটা সে ভুলতে পারেনি। তাই সে যেন একটা চিৎকার, মনের ভেতরে একটা তীব্র যন্ত্রণা যেন সে এটার দ্বারা প্রকাশ করল। বোঝা গেছে? তো এই ছিল আজকের পার্ট 7। পার্ট 7 আমরা এতদূর পর্যন্তই কভার করছি। আশা করছি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। লাগুনের পার্ট 7 আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী অংশে লাগুনের পার্ট 8 নিয়ে।